আমাদের যে চ্যাপ্টারটা চলছিল থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমরা শিখেছি। আজকে ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটা মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা বলেছিলাম, তাদের রেশিওটা আজকে শিখব। আগের দিন ওই ডিগ্রিজ অফ ফ্রিডম অবধি হয়েছিল। ডিগ্রিজ অফ ফ্রিডমে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলাটা শিখেছি। আরেকটা বলা হয়েছিল যে যদি মোনাটমিক অ্যাটম হয় বা মোনাটমিক কোনো গ্যাস হয়ে থাকে, তাহলে ওর টোটাল কাইনেটিক এনার্জিটা হয়েছিল, আগে আমরা দেখেছিলাম 3/2 কেটি। তার মানে এর যেহেতু 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তার মানে আমি বলতে পারি যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি করে ডিস্ট্রিবিউটেড হয়। এটাই ছিল ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এটা আমরা আগের দিন শিখেছিলাম। ল অফ ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি বলছে যে প্রত্যেকটা মলিকুলের যে এনার্জিটা, সেটা ওর প্রত্যেকটা নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমে 1/2 কেটি করে ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে মানে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে, মানে আমি লিখতে পারি এনার্জি অন ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু হাফ কেটি, যেখানে কেটা বোলজম্যান কনস্ট্যান্ট আর টিটা টেম্পারেচার ইন অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল। তাহলে therefore টোটাল এনার্জি, যদি ওর এফ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, তাহলে টোটাল এনার্জি হবে হাফ এফ কেটি, where এফ ইজ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি করে ডিস্ট্রিবিউটেড হয়েছিল। তাহলে যদি ওর এফ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, তাহলে টোটাল এনার্জিটা হবে হাফ এফ ইন্টু কেটি। তো এই এনার্জিটা কি এনার্জি? এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ এ বডি। যদি 1 মোল গ্যাস নিই, 1 মোলের ক্ষেত্রে কতগুলো মলিকিউল থাকবে? এন নাম্বার অফ মলিকিউলস থাকবে, মানে অ্যাভারেজ অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস থাকবে। দেয়ারফর টোটাল এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, মোনোটমিক গ্যাস, হবে হাফ এফ কেটি তো আছেই, তার সাথে ইন্টু এন, অ্যাভোগাড্রো নাম্বার, এন বা এন সাফিক্স এ। এবারে এই কে ইন্টু এন, আমরা জানি যে কে ইকুয়াল টু আর বাই এন। আরটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এনটা অ্যাভোগাড্রো নাম্বার। কে ইকুয়াল টু আর বাই এন, তাহলে কে ইন্টু এন মানে কি? আর। দেয়ারফর এই পুরোটার ভ্যালু হচ্ছে হাফ এফ ইন্টু এন, সরি কে ইন্টু এন, এফটা তো থাকছে, কে ইন্টু এনের জায়গায় হয়ে যাচ্ছে আর ইন্টু টি। তো এই টোটাল এনার্জি অফ 1 মোল গ্যাস, এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি ইউ। ঠিক আছে, আমরা ঠিক এর আগের যে ক্যালকুলেশনটা যখন যেখানে ওই সিপি আর সিভির মাঝে যে রিলেশনটা আমরা বের করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি পেয়েছি, আমি জাস্ট রাফে লিখছি, টোটাল এনার্জি কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ। যদি আমি এটাকে ডি দিয়ে লিখি, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যখন আমরা ডি কিউটা লিখছিলাম, ডি কিউ এর জায়গায় লিখছিলাম সিপি ডিটি। ঠিক আছে, এটাকে লিখেছিলাম সিপি ডিটি ইকুয়াল টু, এটাকে লিখেছিলাম সিভি ডিটি, আর এটা পিডিভি। কেন আমরা এটাকে সিপিডি ডিটি লিখেছিলাম? বিকজ যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, প্রেশার কনস্ট্যান্ট থাকা মানে ভলিউম কনস্ট্যান্ট থাকছে না, মানে ভলিউম বাড়ছে যদি আমি হিট দিই। আর যদি
ঠান্ডা করি তাহলে ভলিউমটা কমছে, ঠিক উল্টোটা। তো আমি যখনই প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি তখন একটা এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে, সেই এক্সটার্নাল ওয়ার্কটাই এখানে পিডিভি। তার মানে এই যে হিটটা, তার মধ্যে দুটো হিট লুকিয়ে আছে এখানে। টোটাল এনার্জি বা টোটাল হিট যেটা, তার মধ্যে দুটো এনার্জি লুকিয়ে আছে, একটা হলো ইন্টারনাল এনার্জি, একটা এক্সটার্নাল ওয়ার্ক, যখন কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। আর যদি শুধু কনস্ট্যান্ট ভলিউমের কথা বলি, যদি আমি একটা প্রেশার কুকারে উপর থেকে ঢাকনাটা লাগানো আছে, আমি হিট দিচ্ছি, তাহলে তো এক্সটার্নাল ওয়ার্ক হবে না, ভলিউমটা কনস্ট্যান্ট, তখন শুধুমাত্র ওর ইন্টারনাল এনার্জির চেঞ্জটাই হচ্ছে। তাই আমি ডিইউর জায়গায় লিখেছিলাম সিভিডিটি। তাহলে ডিইউ ইকুয়াল টু সিভিডিটি। we have du equal to cv/dt, therefore cv equal to du dt। এবার এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনের ভ্যালুটা লিখব d dt অফ হাফ এফ আর টি। এই পুরো যে ভ্যালুটা, সেটাকে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এখানে দেখতেই পাচ্ছি একটা টি টার্ম আছে, যখনই টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখনই টিটা বাতিল হয়ে যাবে, টিটা কেটে যাবে, শুধু থাকবে হাফ এফ আর। দেয়ারফোর সিভি ইকুয়াল টু হাফ এফ আর। এটা আমি সিভির ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা আগের যে সিপি সিভি রিলেশন, সেখান থেকে আমরা পেয়েছিলাম উই নো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা আমরা আগে প্রুফ করেছি। তো ওখান থেকে সিপি সমান আর প্লাস সিভি। সিভির যে ভ্যালুটা আমি এখানে পেলাম সেটা বসিয়ে দিই, আর প্লাস হাফ এফ আর, দ্যাট ইজ আর কমন নিলে 1 প্লাস এফ বাই 2। এটা কার ভ্যালু পাচ্ছি? এটা সিপির ভ্যালু পাচ্ছি। তাহলে আমি একটু সাইডে লিখে নিই, আমাদের পরে সুবিধে হবে। সিভি ইকুয়াল টু হাফ এফ আর, সিপি ইকুয়াল টু আর ইন্টু 1 প্লাস এফ বাই 2। therefore সিপি বাই সিভি, আমরা জানি একটা টার্ম আছে গামা। গামা টার্মটা প্রথম আমরা ইন্ট্রোডিউস করেছিলাম যখন ওই ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস বা এনভায়রনমেন্টের মধ্যে সাউন্ডের ভেলোসিটি বের করার জন্য আমাদের যে নিউটনের ফর্মুলাটা ছিল, সেটা ভুল ছিল। পরে ল্যাপ্লাস এসে যখন সেটার কারেকশন করলেন, তখন ওখানে একটা গামা সাইন ইন্ট্রোডিউস করা হয়েছিল। কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল? বিকজ নিউটন ধরেছিলেন পুরো এনভায়রনমেন্টটা অ্যাজ অ্যান আইসোথার্মাল প্রসেস বা আইসোথার্মাল সিস্টেম। বাট ল্যাপ্লাস এসে সেটাকে কারেকশন করে বললেন যে না, এনভায়রনমেন্ট ইজ নট অ্যান আইসোথার্মাল সিস্টেম, ইট ইজ অ্যান অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলাটা হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা আমরা পড়েছিলাম, পিভি ইকুয়াল টু আরটি বা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে হচ্ছে কি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই গামাটা একটা ইটসেলফ আ কনস্ট্যান্ট হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন দ্য গ্যাস। যদি মোনাটমিক হয় তাহলে গামার ভ্যালু একরকম হবে, ডায়াটমিক হলে গামার ভ্যালু আরেক রকম হবে, এইভাবে। তাহলে এখানে সেই গামাটা কি? গামা ইজ নাথিং বাট দ্য রেশিও অফ টু স্পেসিফিক হিট ক্যাপাসিটিস অফ গ্যাসেস। মানে কোনটা? স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডিভাইডেড বাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এগুলো সব মোলার। therefore গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। সিপির ভ্যালুটা বসাই, আর ইন্টু 1 প্লাস এফ বাই 2 ডিভাইডেড বাই হাফ এফ আর। সো আর ক্যান্সেলড, নিচে আছে এফ বাই 2, ওটাকে আমি উল্টে দিচ্ছি, 2 বাই এফ ইন্টু 1 প্লাস এফ বাই 2 মাল্টিপ্লাই করে দিলে 2 বাই এফ প্লাস 1, দ্যাট ইজ গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ গামা। তো আমি গামার ভ্যালুটা লিখে নিচ্ছি 1 প্লাস 2 বাই এফ। এবার আমি প্রত্যেকটা
মলিকুলের জন্য মানে মোনাটমিক মলিকুল বা মোনাটমিক গ্যাস প্রতিটা টাইপের গ্যাসের জন্য আমি এই ভ্যালুগুলো বের করে তার একটা টেবিল বানাবো। এটা মুখস্থ রাখতে হয়, এটা অনেক সময় কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। প্রথমে আমি বের করব এফ, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। একটু প্রথমে আমাদের কাছে আমরা 4 ধরনের জিনিস পড়েছি, মোনাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ট্রায়াটমিক। 2 ধরনের হয়, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। ঠিক আছে, প্রথমটা করছি মোনাটমিক, তারপরেরটা ডায়াটমিক, তারপরেরটা ট্রায়াটমিক লিনিয়ার, তারপরেরটা ট্রায়াটমিক নন লিনিয়ার। প্রথমে আমি লিখছি এফ, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, তারপরে লিখব সিপি, তারপর সিভি, অ্যান্ড দেন গামা। এই সাইডটা আমরা রাফ করব। মোনাটমিক গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3, এটা আমরা আগে পড়েছি আগের ক্লাসে। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কত হয়, ফর্মুলাটা কি ছিল, এফ ইকুয়ালস টু 3n মাইনাস আর। এনটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস আর আরটা রেস্ট্রিকশন। মোনাটমিকের ক্ষেত্রে n1, এফ কত হবে 3 ইন্টু 1 মাইনাস 0, রেস্ট্রিকশন থাকে না, সো ইট ইজ 3, তাই 3 লিখলাম। ডায়াটমিকের ক্ষেত্রে যদি আমি n ইকুয়াল টু 2 লিখি, n ইকুয়াল টু যদি 2 লিখি তাহলে 3 2 যা 6 মাইনাস 1, একটা ডাম্বল শেপ হলে যদি ডায়াটমিক হয় মাঝখানে একটাই রেস্ট্রিকশন, তাহলে 5 হয়। ঠিক আছে, তাহলে এটা ডায়াটমিকে 5 লিখে দিলাম। ট্রায়াটমিক নাম্বারটা 3, 3 ইন্টু 3 মাইনাস এর নাম্বার অফ রেস্ট্রিকশন কত হয়, ট্রায়াটমিক যদি লিনিয়ার হয় তাহলে এই রকম, তার মানে দুটো নাম্বার অফ রেস্ট্রিকশন 2, 3 3 যা 9 মাইনাস 2 7। আর যদি ট্রায়াটমিক নন লিনিয়ার হয়, ট্রায়াটমিক নন লিনিয়ার মানে এটা তো 3 হচ্ছেই, নন লিনিয়ার মানে এইরকম শেপ। তো কটা রেস্ট্রিকশন, 1 2 3, তো 3 ইন্টু 3 মাইনাস 3, 3 3 যা 9 মাইনাস 3, দ্যাট ইজ 6। এই হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার আমি এটাকে যদি এভাবে এক্সপ্লেন করি, মোনাটমিকের ক্ষেত্রে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে শুধু 3টে ট্রান্সলেশন হতে পারে, রোটেশন আমরা বুঝতে পারবো না কোন দিকে হচ্ছে। আর 5 ডায়াটমিকের 5 বলতে ডায়াটমিকের 3 দিকে 3টে ট্রান্সলেশন তো হচ্ছেই, আর দুটো রোটেশন হচ্ছে, 2 ধরনের রোটেশন হতে পারে, একটা এই অ্যাক্সিস বরাবর রোটেশন হতে পারে আর একটা এই অ্যাক্সিস বরাবর রোটেশন হতে পারে, দুটো। ট্রায়াটমিক লিনিয়ার যদি হয়, ট্রায়াটমিক লিনিয়ার হলে এর 7টা মানে কি, 3টে ট্রান্সলেশন এক্স ওয়াই জেড আর 4টে রোটেশন, 4 রকমের রোটেশন হতে পারে। আর ট্রায়াটমিক নন লিনিয়ার যদি হয় তাহলে 3টে ট্রান্সলেশন তো আছেই, তার সাথে 3টে রোটেশন হতে পারে। তো এই হলো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার এই ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী আমি সিপি বের করব। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 2 ক্যালোরি। ঠিক আছে, আর এর ভ্যালু 2 ক্যালোরি। যদি আর এর ভ্যালুটা আমরা নাও বসাই তাহলে আমি আর টার্মে রেখে দিতে পারবো, যদি চাই আমি 2 ক্যালোরি বসিয়ে দিতে পারবো, বা জুল যদি আমি ক্যালোরি থেকে জুলে কনভার্ট করি তাহলে সেই যে করসপন্ডিং ভ্যালুটা হয় সেটা আমরা বসিয়ে দেবো। কীভাবে বসাবো, ক্যালোরি থেকে জুলে গেলে ওই 4.2টা মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 2 ইন্টু 4.2 ওই রেশিওতে বা ওই ফর্মুলা ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে, দরকার নেই আমরা আরটাকে আরই রেখে দেবো। সিপিতে 1 প্লাস এফ বাই 2 মানে 1 প্লাস 3/2, 1 প্লাস 3/2 আর ইন্টু 1 প্লাস 3/2, তার মানে কত হচ্ছে 3 2 5/2, সো 5/2 আর
সিভি কত হবে? সিভি হচ্ছে এফ এর জায়গায় 3 বসিয়ে দেবো, সো ইট উইল বি 3/2r। গামা এখান থেকেও বের করা যায় বা দুটো রেশিও করা যায়। দুটো রেশিও CP/CV করলে আর কেটে যাবে, 2 কেটে যাবে, 5/3 হবে। বা এখানে যদি বসাই 1 + 2/3, 1 + 2/3 কত হচ্ছে? 3 + 2 দ্যাট ইজ 5/3, so it will be 5/3। ডায়াটমিকের ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 5, তাহলে সিপির জায়গায় কত বসবে? 1 + 5/2 মানে 7/2 আর এখানে কত বসবে? 5/2 আর। যদি দুটো রেশিও করি তাহলে 7/5। নিচে আসছি ট্রায়াটমিক লিনিয়ার, 7 হচ্ছে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে 1 + 7/2 তাহলে এটা হচ্ছে 9/2 আর, আর এটা হবে 7/2 আর, তাহলে রেশিওটা হবে 9/7। আর 6 যদি হয় তাহলে 6 হলে সিপিটা হবে 1 + 6/2, 1 + 6/2 মানে কত? 3, 3 + 1 4, সো ইট উইল বি 4r। এটা কত হবে? 6/2 ইন্টু r দ্যাট ইজ 3r, এটা হবে 4/3। এভাবে যদি আমি রেশিও করতে থাকি তাহলে দেখবো এখানে আমি ভ্যালুটা আস্তে আস্তে বুঝতে পারবো এটা কত হচ্ছে। যদি আমি ডেসিমেলে করি 5/3, 3 × 3, 2 5 20, 3 6 18, 1.66, এটা 7/5, 7/5, 5 1 1.4, এটা কত হলো? 9/7। লাস্ট ইয়ারটা 4/3, 1.33। তো দেখতে পাচ্ছি যত নাম্বার অফ অ্যাটমস বাড়ছে, যত ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়ছে, তত গামার ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গামার ভ্যালুটা ইউজ হয় অ্যাডিয়াবেটিক গ্যাসের ক্ষেত্রে। সো গামা ইজ দ্য রেশিও অফ সিপি অ্যান্ড সিভি। এই টেবিলটা আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে, মনে না রাখলেও চলবে। এই টেবিলটা এক্সামের সময় গিয়ে চট করে বানিয়ে নিলেও হয়, এটা এমন কিছু ব্যাপার না। তো এই টেবিলটা একটু চোখে মানে আইডিয়া করে রাখতে হবে যে কোনটা বাড়ছে আর কোনটা কমছে, তাহলে আমাদের অনেক নিউমেরিক্যাল করতে সুবিধে হবে। এবার আমরা থার্মোডাইনামিক্সের নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে ওই ডিফারেন্ট প্রসেসগুলো, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। প্রথমে আসছি আইসোথার্মাল প্রসেস, আর তারপরে আসবো অ্যাডিয়াবেটিক প্রসেস। তো আইসোথার্মাল প্রসেস, এটা এমন একটা প্রসেস যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, আর যাই হয়ে যাক না কেন টেম্পারেচার অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। মানে হিট ঢুকতেও পারে, হিট বেরোতেও পারে, এমনভাবে সেটা অ্যাডজাস্টেড হবে যাতে টেম্পারেচার বাড়বেও না বা কমবেও না। তো এই প্রসেসে কিভাবে আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা লিখতে পারি? তাহলে এর গ্যাস ইকুয়েশন হবে পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে নাম্বার অফ মোলসও কনস্ট্যান্ট, আর ইজ এ গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড টি ইজ হিয়ার কনস্ট্যান্ট। সো আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে গ্যাস ইকুয়েশনটা হয় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই আইসোথার্মাল গ্যাসের যদি আমি পিভি স্লোপটা বের করি, তাহলে সেই স্লোপটা হবে বয়েলস লর স্লোপ। অবশ্যই আইসোথার্মাল ক্ষেত্রে এরকম একটা স্লোপ পাবো। ঠিক আছে, এবার আসছি অ্যাডিয়াবেটিক প্রসেস।
অ্যাডিয়াব্যাটিক প্রসেসের মানে ডিকিউ ইকুয়াল টু 0 or no heat exchange is allowed, বা আমি সিম্পলি লিখতে পারি কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে হিটটা কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট নয়, টোটাল অ্যামাউন্ট অফ হিট প্রেজেন্ট ইনসাইড দ্য গ্যাস ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট। এক্ষেত্রে গ্যাস ইকুয়েশনটা হবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই গামাটা কি? হোয়ার gamma is a ratio of two molar specific heat capacities of gases, that is molar specific heat capacity at constant pressure divided by molar specific heat capacity at constant volume। এই হচ্ছে আমাদের গামা। তো এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? আইসোথার্ম যেটাকে বলা হবে, মানে পিভি ভ্যারিয়েশন, এটা হবে এই রকম বয়েলস ল গ্রাফ, জাস্ট একটুখানি শার্প। এবার আমরা এই অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মাল প্রসেসের যে গ্রাফের ভ্যারিয়েশনটা হচ্ছে সেটা আমরা দেখব। তো এই যে আমরা গ্রাফটা ড্র করলাম, এই গ্রাফটা যে এক্স্যাক্টলি এরকমই হবে, কোনোটা ফ্ল্যাট কোনোটা শার্প, তো সেটা হবে কি করে সেটা আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখব। আমরা জেনারেলি পিভি গ্রাফ ড্র করছি, এইরকম হচ্ছে। তো এর যদি আমি স্লোপটা বের করি, মানে একটা ট্যানজেন্ট নিতে হবে, তার উপর স্লোপ বের করব, তো এটা হবে ডিপি বাই ডিভি ওয়াই বাই এক্স। তাহলে এর স্লোপের ভ্যালু হবে ডিপি ডিভি, তাই তো? তাহলে আমরা দেখব যদি এটা ফ্ল্যাট হয় তাহলে স্লোপের ভ্যালুটা কম হবে, আর যদি এটা শার্প হয় তাহলে স্লোপের ভ্যালুটা বেশি হবে। তাহলে যদি স্লোপের ভ্যালু বেশি আসে তাহলে সেটা শার্প, আর যদি স্লোপের ভ্যালু কম আসে তাহলে সেটা ফ্ল্যাট। আমরা এবার দেখব ক্যালকুলেট করে যে কার স্লোপের ভ্যালুটা বেশি। ফর আইসোথার্মাল আইসোথার্মাল সিস্টেম আমরা কি করছি? আমরা জানি যে গ্যাস ইকুয়েশনটা কি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু আরটি, মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উই গেট, করলে কি হবে? কোনো কিছুর রেসপেক্টে করছি না, জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে পিটাকে কনস্ট্যান্ট রেখে ডিভি প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রেখে ডিপি ইকুয়াল টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে সেটা হয় 0। তাহলে লিখতে পারি পি ডিভি ইকুয়াল টু মাইনাস ভি ডিপি। আমাদেরকে কী বের করতে হবে? ডিপি বাই ডিভি, একটু আগে দেখলাম স্লোপের ভ্যালু হবে ডিপি বাই ডিভি। তাহলে উল্টো দিকে লিখি ভি ডিপি ইকুয়াল টু মাইনাস পি ডিভি। তো এখান থেকে ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। এটা কার জন্য পেলাম? এটা পেলাম আইসোথার্মালের জন্য, মাইনাস পি বাই ভি। ঠিক আছে, এবার এই পুরোটাই আমি করব, একটু সাইডে লিখে রাখি ডিপি ডিভি ফর আইসো, এটা হচ্ছে মাইনাস পি বাই ভি। এবার করব ফর অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে কি হবে? অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে গ্যাস ইকুয়েশনটা হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটু আগে দেখলাম পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাকেও আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব। সো এটাকেও ডিফারেন্সিয়েট করছি, করলে কি প্রথমে লিখব পি ইন্টু ডি অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়াল টু 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে গামাটা প্রথমে বাইরে বেরিয়ে আসবে,
আর ভেতরে হবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি। পিটা থাকলো, বাইরে গামাটা বেরিয়ে এলো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি। যেহেতু আমি কোনো কিছু রেসপেক্ট করছি না, শুধু ভি এর ডিফারেন্সিয়েশন করছি, তাই একটা ডিভি থাকবে এখানে, প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু 0। এটা কী করে করলাম একটু দেখাচ্ছি। আমি যদি ডিভি অফ ভি টু দি পাওয়ার গামা করতাম, মানে শুধু এই ডিফারেন্সিয়েশনটা আমি এখানে রাফে দেখাচ্ছি। ভি এর রেসপেক্টে করলে হতো গামা, এই সাইডে লিখে দেখাই, এটা হতো গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। এবার আমাদের এখানে ডিভিটা নেই, তাহলে আমি লিখব ডি অফ ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ডিভিটা মাল্টিপ্লাই হয়ে যাবে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি। এটাই আমি এখানটাতে লিখেছি। তাহলে এখানে কি থাকছে, গামাটা থাকলো পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি। আচ্ছা, এটা আলাদা করে আর লিখবো কেন, আমাদের বের করতে হবে ডিপি বাই ডিভি। সো ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু মাইনাস গামা বা পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি। তো এখান থেকে আমি ডিপি বাই ডিভির ভ্যালুটা লিখব পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তা এর ভ্যালুটা আসে ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস গামা আর পিটা তো থাকছে, এখানটাতে কী হবে, ওপরে আছে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, নিচে আছে ভি টু দি পাওয়ার গামা। তাহলে ডিভিশনের সময় পাওয়ারগুলো সাবট্রাকশন হয়, তাহলে গামা মাইনাস ওয়ান থেকে যদি গামা মাইনাস করে দিই, তাহলে গামা আর গামা কেটে যাচ্ছে, থাকছে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাই না, আমি এখানে একটু সাইডে লিখে দিচ্ছি মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না, এটাই থাকছে। তো এটা হবে, গামাটা আগে লিখি, গামা পি বাই ভি। এটা কার জন্য, অ্যাডিয়াবেটিক। তো আইসোথার্মালের ক্ষেত্রে আমি পেয়েছিলাম so for isothermal curve স্লোপের ভ্যালু আসছে মাইনাস পি বাই ভি, আর ফর অ্যাডিয়াবেটিক কার্ভ স্লোপের ভ্যালু আসছে মাইনাস গামা পি বাই ভি। আমরা জানি গামার ভ্যালু, একটু আগে যে টেবিলটা আমরা দেখছিলাম, গামার ভ্যালু কিন্তু একের চেয়ে বেশি হয়, তাই না। তো গামার ভ্যালু যেহেতু একের চেয়ে বেশি, তাই এই স্লোপের থেকে এই স্লোপের ভ্যালুটা বেশি, কোনটার, অ্যাডিয়াবেটিক যে কার্ভ তার স্লোপের ভ্যালুটা বেশি হচ্ছে। আর আমি একটু আগেই দেখেছি যার স্লোপের ভ্যালু বেশি হবে সেই কার্ভটা বেশি শার্প হবে। তার মানে আমি যদি একটাই আইসোথার্মের মধ্যে দুটো গ্রাফকে ড্র করি, তাহলে আইসোথার্মালটার জন্য হবে এই রকম, এটা ফর আইসোথার্মাল, আর অ্যাডিয়াবেটিকের জন্য হবে এই রকম। ঠিক আছে, তো কেন এটা হলো, বিকজ এর যদি স্লোপ টানি, এখানে একটা ট্যানজেন্ট টেনে, তাহলে স্লোপের ভ্যালুটা ছোটো হবে, কম হবে, মাইনাস পি বাই ভি। আর এখানে যদি একটা ট্যানজেন্ট টেনে আমি এর স্লোপ ড্র করি, তাহলে স্লোপের ভ্যালুটা বেশি হবে, বিকজ এখানে গামাটা মাল্টিপ্লাইড আছে। যেহেতু গামা একের চেয়ে বেশি, তাই এর স্লোপটা বেশি, কার, অ্যাডিয়াবেটিকের, তাই অ্যাডিয়াবেটিক কার্ভটা বেশি শার্প হবে। তো এই ছিল আজকের চ্যাপ্টার।